বাচ্চা ভাই, এবার মেয়েকে ডাকুন, আমরা একটু দেখি। মেয়ের বাবা বলছে, ঠিক আছে ভাই, মেয়েকে ডাকছি। মা কাজল, একটু এদিকে আয়। আসার পরেই মেয়ে সবাইকে সালাম দেয়, আর মেয়েটি বসে ছেলের বড় ভাই অর্থাৎ বাচ্চা ভাই। বাচ্চা ভাই, আপনি এখনো বসে আছেন? আরে তাড়াতাড়ি যান। তখন ছেলের বাবা বলছে, আরে মা, এ তো ছেলের বড় ভাই। হ্যাঁ আমি জানি, ওনাকে চলে যেতে বলছি না, ওনাকে বলছি আমাদের বাসার ভিতরে বাথরুম আছে, সেখানে যে বাথরুম সারতে, কারণ অনেকক্ষণ পরে সে কোচর মোচর করছে। তখন ছেলে বলতে থাকে, আপনি কিভাবে বুঝলেন? তখন বলছে, আমি অনেকক্ষণ ভরায় বড় ভাইয়ের দিকে তাক লাগিয়ে দেখে আসছিলাম, সে কচর মোচর করছিল। তখন ছেলে জিজ্ঞাসা করে, বড় ভাই তাই? তখন বলছিল, হ্যাঁ তাই। যেতে বললেন ভিতরে। তখন বড় ভাই বলতে থাকে, আমার অনেক আগে থেকে বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু লজ্জায় আর কি বলতে পারছিলাম না, এই বলে চলে যায়। মাশাআল্লাহ, মেয়ে সেই রকম বুদ্ধিমতী, ছেলের ভাবি বলছিল। ছেলের মাও জিজ্ঞেস করছিল, কিছু জিজ্ঞেস করার থাকলে যা জিজ্ঞেস করার পরে জিজ্ঞেস করেন, আগে আপনারা কিছু খায় নেন। মেয়ে কথা শুনে হতবাক, তার শাশুড়ি, কি বলতেছ? আগে নাস্তা, আগে কথাবার্তা বলি। তখন আবারও মেয়ে বলে, আমি আপনাদের ক্ষুধা লাগছে এটা আমি বুঝতে পারছি, কারণ আপনাদের ঠোঁট নাড়া দেখেই আমি বিষয়টা বুঝে গেছি। শুনি নাই, তবে আপনাদের কথার সাইজে আমি টোটাল বুঝে গিয়েছি, আপনাদের ঠোঁটের যেভাবে নাড়াচ্ছিলেন। এভাবে বলতে থাকে মেয়েটি। তখনই হিরো বলতে থাকে, ওরে বাপ রে বাপ, এত ধুত্তুর, এর বিয়ে করার স্বাদ আমার মিটে গেছে। বুঝা ফালাইছি তারা কি কথা বলতেছে। আব্বা, আব্বা, এই মেয়ে তো খুব ডেঞ্জারাস। আরে না, ডেঞ্জারাস না, মেয়ে তো অনেক চতুর, বুদ্ধিমতী, গুণবতী, খুব সুন্দর, আমার তো খুবই ভালো লাগছে, পছন্দ হয়েছে। আহ মা, আমার ছেলে তোমার মতন চালাক খুব না, খুব ভালো ছেলে। জি, ভালো ছেলে, কিন্তু নীল নামে একটা মেয়ের সাথে কথা বলে, প্রেম করে রাত জেগে ফেসবুকে। তখন হিরো বলে, আমি নীল নামের আইডির সাথে প্রেম করি, কথা বলি, কারণ নীল আমার ফেক আইডি। এই কথা শুনে সবাই হাসতে থাকে। জানি, বলবো না আরো কিছু বলতে হবে? তখন হিরো বলতে থাকে, না না, আর কিছু বলতে হবে না, এই মেয়ের বিয়ে করার শখ আমার মিটটা গেছে, চলো বাড়ি চলে যাই, কোথাও যাওয়া চলবে না। বড় ভাই বলছে, ছোট ভাইয়ের বউ হিসাবে কাজলকেই আমার খুব পছন্দ হয়েছে, কাজল কিন্তু নায়িকা না। সত্যি কথা বলতে কি, কাজল মারে আমার খুব পছন্দ হয়েছে, ছেলের মায়ের কথা এবং ছেলের ভাবির কথা স্যাম। তো ছেলের বাবা বলছে, ভাই তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলাই, আমার কোনো আপত্তি নাই, বিসমিল্লা বইলা কথা আগে বাড়ান, তাইলেই তো হইল। তাহলে আগামী বৃহস্পতিবার গায়ে হলো, শুক্রবার বিয়া, আলহামদুলিল্লাহ। হিরো এদিকে বাসর ঘরে ঢুকতে ঢুকতে বলছে, আব্বা আমারে কি একটা বিয়া করাই দিল, আল্লাহ জানে কপালে কি আছে। কাজল কাজল বলে বউকে খুঁজতে থাকে, কিন্তু কি ব্যাপার, কাজল কোথায়? কাজলকে দেখছি না, এই খাটের নিচে লুকাইছ নাকি? এই কই তুমি, নিচে নেই তো বউ, গেল কই কাজল? কাজল, কাজল, এই কাজল, কাজল, খুঁজতে থাকে হিরো।
তারপর অট্ট হাসি দেয় গাছের উপরে বসে এবং কাছে যায়। কাজল, গাছে কি করো? গাছে গাছে কি করো? গাছে কেন তুমি? গাছে আমার ঘর, গাছে আমার সব। আরে কি বলো? গাছ তোমার ঘর বাড়ি হবে কেন? না, আমি বলবো না। কি বলবে? ছেলেটা সুন্দর, মানে কাঁঠালকে ভূত তার বান্ধবী হিসাবে দেখে দিচ্ছে। ছেলেটাকে পছন্দ হয়েছে, তুই সম্পর্ক করবি? তখন হিরো একটু ভয় পাওয়া যায়। কাকে পছন্দ হয়েছে? কি পছন্দ হয়েছে? আবল তাবল কথা বলছো কেন? তোমার পাশে তো কাঁঠাল ঝুলছে। আরে ভালো করে দেখো, এই কাঁঠালের উপর আমার বান্ধবী বৈশা আছে। এ বলতে থাকে। তখন হিরো একটু ভয় পায়। তখন বলতেছে, বিয়ে করবা? কি বুঝতে বুঝতে পারছিস? তুই আমার পরীক্ষা নিচ্ছ? না, আরেকজনের সাথে প্রেম করব? এই ভাইবা, বুঝা গেছি তুমি আমার পরীক্ষা নিচ্ছ। হিরো বলতে থাকে, আমি তোমাকে বিয়ে করছি, আমি তোমার বউ। কে বললো আমি তো তোমাকে বিয়ে করি নাই? আমি তোমার বউ মানে? আমি তো এখনো বিয়েই করি নাই, তবে আলবাতের সাথে আমার প্রেম চলছে। এদিক মেয়েকে বলতে থাকে। তখন হিরো একটু ঘাবড়ায় যায়। আলবাতটা কি? তখন বলে, আলবাত হচ্ছে আমাদের জিনের বাচ্চা, আলবাত। এবং ওই আলবাতের সাথেই আমার প্রেম চলছে। আর ওই যে আলবাতের বোন, জিনের মহারানী, তোমাকে বিয়ে করতে চাই। কি বিয়ে করবা? তুমি কাছে আসো, ওর সাথে বিয়ে দিব। ওই তোমাকে নিয়ে উড়াল দিবে, ওর ডানা আছে। আসো আসো, ও মা গো বলে হিরো দৌড়িতে থাকে এবং আব্বা আম্মা বলে চিৎকার করতে থাকে বাইরে। কি ব্যাপার, এত রাতে তুই ডাকাডাকি করিস কেন? কি হয়েছে? চিল্লাস কেন? ভয়ে আমার খুব ভয় করতেছে। আমার বউ গাছে বইসা উল্টাপাল্টা কথা বলতেছে। কিসের উল্টাপাল্টা কথা কইতেছে? মাথা মোটা কি খারাপ হয়ে গেছে তোর? বলতে থাকে হিরোর বাবা। থাকবো কেন? তোর বউ তো তোর পাশেই। এই দেখ, চুপ করে দাঁড়ায় আছিস। জামাই বউ মিলে ফ্যামিলি শুরু, কি ফ্যাসিলিটি শুরু করছিস তোরা? শুধু সবার ঘুম ভাঙছিস। নীরব তো অবাক চোখে তার বউকে দেখছে। আর ভালো কথা, আরো ভালো কথা, আজকে তোদের বাসর ঘর। এই বাসর ঘর ফেলায় ভাবি আর ভাই আলোচনা করছে। ঘরের মধ্যে মনে হয় মনটা আটকিচ্ছে না, এজন্য খোলা আকাশের নিচে দুজনে একটু রোমান্স করতে এসেছে। চলো ভিতরে যাই। এই বলে শ্বশুর শাশুড়ি ডেকে নিয়ে চলে যায়। কাজল, তুমি না গাছের উপরে ছিলা? গাছের উপরে কিভাবে উঠলা? তখন কাজল বলে, আমার সাথে জিন আছে, তারা আমাকে উপরে উঠিয়েছে, আবার নিচে নামায় দিয়ে গেছে। ও আল্লাহ গো, কি বলে সত্যি? আরে ধরো, মজা করলাম। আমার সাথে আবার জিন কোথা থেকে আসবে? বউ বলতে থাকে। তখন হিরো বলে, সত্যি কি মজা করছো? ভূত আছে? এটা মাত্র এটা মাত্র বইয়ের সাথে ভূত। আল্লাহ। এই বলার পর ছিন চলে যায় তার শাশুড়ির কাছে। সকাল হয়ে যায়। আল্লাহ, উঠানের মধ্যে এত নোংরা কেন? পাতা পুতা পড়ে আছে কেন? সকাল হয়ে গেছে, এখনো ওঠার কোনো নামগন্ধ নেই। এই ছোট বউ, ছোট বউ, এদিকে আসো। এই বলে শাশুড়ি ডাকতে থাকে। আর তখনই শাশুড়ির কাছে চলে আসে ছোট বউ। এসে, আম্মা, নাস্তা বানাইলাম, ভাবছি নাস্তা দিমু। তখনই শাশুড়ি বলতে থাকে, এখন পর্যন্ত আমার চা পাইলাম না। চাটা পাইলে তো হয়। এই বলে রাগারাগি করতে থাকে এবং বলতে থাকে, উঠান কখন ঝাড়ু দিবে? তখন বলে যে আমার নাস্তা বানা শেষ হলেই আমি নাস্তা দিয়ে উঠান ঝাড়ু দিব। তখন বলতে থাকে, আমার একটা গরম গরম ভালোভাবে চা নিয়ে আসো। আমি নিয়ে আসতেছি আম্মা। আবার জিগায়।
তখন তার বৌমা চা এনে দেয়। আম্মা, এই লন চা। চায়ে মুখ দিয়ে বলে, ছি 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 ছি, এটা কোন চা? তখন বিভিন্ন বাজেভাবে গালি দিতে থাকে হিরোইনকে। তখন ক্ষিপ্ত হয়ে যায়, আর ক্ষিপ্ত হয়ে যায়, চাটা তার মুখের দিকে ছুঁড়ে ফেলতে চায়। আর তখনই বউ ক্ষেপে যায়, যায় তার মুখেতে গরম চা ঢেলে দেয়। আর এই চা ঢালা না দেখে শাশুড়ি ভয়ে সবাইকে ডাকতে থাকে। আর তখনই হিরোর বাবা সহ সবাই বের হয়ে আসে। আর তখন তার শাশুড়ি বলতে থাকে, আমার মুখে তোর বউ গরম চা ঢাইলা দিছে। তখন সবাই খুঁজছে যে ঘর থেকে তো আমি বৌমাকে ডেকে নিয়ে এলাম। তখন হিরো বলছে, হ্যাঁ, আমরা দুজনে তো ঘুমাইছিলাম, কিন্তু তুমি মিথ্যা কথা কেন বলছো? তখন তার হিরোইনের শাশুড় বলছে, আরে তোর মার একটু বয়স বেড়ে গেছে তো আবল তাবল বলতেছে, যাই হোক তোরা যায় ঘুমা, রেস্ট কর, এই বলতে থাকে। তারপর তারা ঘরে ঢুকে চলে যায় এবং দেখা যায় পুকুর পাড়ে হিরো গোসল করতে গেছে এবং তার পিছে পিছে তার ভাবিও গোসল করতে গেছে। যায় তার পিঠে হাত দেওয়াতেই সে চমকে ওঠে। আর তারপরে তার ভাবি বিভিন্ন রসিকতা করে এবং বলে, ওই ভাবি তুমি, আমি ভাবতেছি। কি ভাবতেছ, তোমার বউ? আরে না। তারপর ভাবি বিভিন্ন রোমান্টিক কথা বলতে থাকে। বাসরাত মনে হয় খুব রোমান্টিক কাটলো। তখন বলতে থাকে, আমার খুব লজ্জা করছে। তখন বলল, লজ্জা মনে হয় গাল লাল হয়ে গেছে। এইভাবে ভাবির সঙ্গে দুষ্টামি করতে থাকে। আর ঠিক ওই সময় আবার চলে আসে ওর বইয়ের রূপ নিয়ে, অর্থাৎ হিরোইন চলে আসে। হিরোইন এসে তার ভাবিকে বলে, আমি বউ থাকতে তুই কেন ভাবি হইয়া গায়ে সাবান দইলা দিবি বল? বিভিন্ন রাগান্বিত হয়ে বলে, তোর নজর খারাপ, তোর চোখ খারাপ, তোর উদ্দেশ্য খারাপ, তোরে আজকে আমি পানিতে চুবাইবো। এই কয়ে নিয়ে যায় পানিতে, তাকে চুবড়াইতে থাকে। আর এদিকে হিরো দৌড়ে আসে দেখে তার ভাইয়ের সঙ্গে রুটি করতেছে নায়িকা এবং তার ভাই রুটি খাচ্ছে। তাই পুকুরে ভাবিতে পানিতে চুবাইতেছে তোমার মতো। নায়িকা তো বলে, আমি তো এখানেই বসে আছি, তাইলে কেমনি কি? আরে কি কোষ? তখন ভাইকে বলে, ভাই ভাবিকে চুবাইতেছে। তখন সবাই মিলে আবার দৌড় দেয়, যায় দেখে যে নায়িকা একা একা চুবানি দিচ্ছে। দেখ ভাবির কি অবস্থা। কই তোর ভাবিরে তো কেউ চুবায় না, তোর ভাবি তো একা একাই নিজে নিজে চুবতেছে। নাসিমা, তুমি কি নিজে নিজে পানিতে ডুব দিচ্ছ কেন? আমি নিজে নিজে ডুব দিব? মানিকের বউ কাজল আমাদের ডুবাই পানিতে মারতেছে। আরে কি উল্টা পাল্টা কথা বলছো? মানিকের বউ তোমারে চুবাইবো কেন? এই যে কাজল এতক্ষণ রান্নাঘরে রুটি বলছিল, আর আমি সেই রুটি ভাজে খাচ্ছিলাম। তো সবাই হতবাক এখানেও হয়ে যায়। হতবাক হয়ে যাওয়ার পর তাকে নিয়ে আসে আবারও ঘরে। ঘরে নিয়ে আসার পর বলে, মাগো, মানিকের বউ আমার মায়েরা ফালাইতে লাগছিল সেম ভাবে। তখন কাজল আমার সাথে ছিল। এভাবে তারা একটা চিন্তা ভাবনা করছিল যে বউয়ের সাথে হলোটা কি। তখন তার বাবা বলতে থাকে, এই পৃথিবীতে ভূত জিন বলতে কোনো কিচ্ছুই নাই, এটাতে কোনো বিশ্বাস করার মতন কিচ্ছুই নাই, এবং মানিক মিয়া তাকেও তো কিছু করছে না। তাহলে এ বলে তার গায়ে ভীষণ ভাবে জ্বর চলে এসেছে। এবং দেখা যায় এক পর্যায়ে তার স্বামী স্ত্রী একই সঙ্গে, তোমার একটা কথা জিজ্ঞেস করতেছি আমি এখন, সেটা সত্য কথা বলবা। মানে হিরো ভয় ভয় বলতেছে, তোমার সাথে কি ভূত পেতনি আছে? ও আল্লাহ গো, আল্লাহর দোহাই লাগে, আমার আর এই ধরনের কথা কইেন না, তখন আমার ভয় লাগতেছে। এই কথা বলতে থাকে। আর তখনই আবার একটা লোক চাউনি নিয়ে এসে সবাইকে ভয় দেখায়। যাই, অবশেষে শ্বশুরও বলে, যাই এবার তাহলে একটু ঘুমাই, তোমরা ঘুমাও, ভূত পেতনি নিয়ে এখনো টেনশন করো না, আমি যতক্ষণ আছি কোনো টেনশনই নাই।
এই বলে হিরো ঘরে আসতে থাকে, আর ঘরে এসে দেখে একটা কঙ্কাল। হিরো তো আবার দৌড়ায়, ও আল্লাহ গো, ভূত 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 এই বলে চিল্লাইতে থাকে। কঙ্কাল রাখছে এই কারণে। তখন নায়িকা বলে কোথায় ভূত? তখন নায়িকা হতবাক হয়ে বলে, আরে এটা কঙ্কাল। তখন তো হিরো বলে এটা কেন ঘরে? তখন বলতে থাকে, আরে ভূতে যেন আইসা ভাইবা নেই যে আমরা সবাই মৃত্যু, যাতে আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যায়। ভাবছি কালকে আরো কয়েকটা অর্ডার করবো, যে আগামীকালকে আরো কয়েকটা ভূত নিয়ে এসা বাড়ির সব জায়গাতে রেখে দিব। এই কথা বলতেই হিরো তো প্রচুর ভয় পায়। তোমার মাথায় কি কিছু আছে এই বলে আবার ভূতের কথা বলে। তখন তো নায়িকা আরো ভয় পায়। তখন নায়িকাকে আবার জিজ্ঞেস করে, আসলে কি তোমার সাথে আমরা এমন কোনো কিছু দেখতে পারি না যা তুমি দেখতে পাও আছে? হ্যাঁ আছে। কি সেন্ট আছে, এই যে শীত শীত করে দিলাম, এ বলতে থাকে, বিভিন্ন মজা করতে থাকে। তারপর আবারও হিরো ভয়ে ভয়ে বলতে থাকে, তুমি ঘুমাও, তোমার সঙ্গে আজকে আমার ঘুমানো যাবে না। তো তারপর নায়িকা বলতে থাকে, অর্থাৎ কাজল, কাজল বলতে থাকে, না না আমি তোমার জড়ায় ধরে শুয়ে থাকবো, আমারও ভয় লাগতেছে, এই বলে হিরোকে নিয়ে চলে যায় সিন ঘুমন্ত অবস্থায়। তারপরে সিন চলে আসে আবারও, দুইজনে হাঁটতেছে রাস্তা দিয়ে। এক পর্যায়ে সুদারু আসে তার কাছ থেকে টাকা নিতে। নিতে এসে বলে, কিরে মানিক, তুই নাকি বলছিস তুই নাকি সুদের টাকা দিতে তোর ভাইকে বারণ করছিস, তোর বাবাকে বারণ করছিস? তাহলে আমার 2 লক্ষ টাকা সুদের টাকা এখন তুই দিবি। আমার 50,000 টাকা সুদের, এটা কি দিব? তোরে দিতে হইব। তাই বলতে থাকে। তখন বলে যে আমি কেন দিব? তখন বলতে থাকে, আরে ভাই রে ভাই, এটাই আমার ধান্দা, এটাই আমার ব্যবসা, এ টাকা তোরে দিতে হইব। তো তখন তার বউ বলতে থাকে, দেখেন সুদের টাকা, এটা বড় ভাই বাবা সবাই বইসা আমরা আলোচনা করে এটা আমরা মিউচুয়াল করি। তো সুদের সুদারুর কণ্ঠটা খুব ভালো লেগে যায়। তখন বলে যে বাবা বাবা, ঠিক আছে, আমি রাজি, আমি রাজি, আমার সুদের একটা টাকাও দিতে হবে না। কিন্তু একটা কথা, তোর বউয়ের কণ্ঠটা ভারী মিষ্টি, তো তোর বউকে আমার খুব ভালো লাগছে, খুব সুন্দরী, তোর বউকে আমারে 2 রাতের জন্য দিব। এই তখন একটা কষে চর মারে, আর চর মারার পর কয় যে গোলামের বাচ্চা ধর, ধরে মারধর করতে থাকে। আর তখনই যায় কাজলের কাছে, আর কাজলের কাছে তখন যায় হাত ধরতে থাকে। আর এমন একটা কিভাবে যে তাকে পুকুরের ওই পার কিক মারে ফালাই দেয় সেটা কেউ বুঝতে পারে না। তো এক পর্যায়ে হিরোকে মারা থুয়ে তারা চলে যায় তাকে উঠাই নিতে। এবং তারপর হিরো এসে বলে, আচ্ছা তুমি কেমন করে পানিতে ফালাই দিলা? তখন কাজল বলে, আমি তো নিজেও জানি না। ঠিক আছে চলো বাসায় যাই, তোমাকে কি খুব মারছে? এভাবে যে যেতে হাজবেন্ড ওয়াইফ গল্প করছিল। তো তারপরে এক পর্যায়ে একটা কবরের কাছে আসি। এই কবরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। এই কবরের কাছে এসে বলে, ইয়া আহলুল কবর, বলতে বলতে বলে, ভাবি না, বাড়িতে দেখে আসলাম। আরে না, ওই ভাবি না, আমার বড় ভাইয়ের প্রথম বউয়ের ফারজানা ভাবি। ফারজানা ভাবি জানো? ফারজানা ভাবি আমার কত ভালোবাসতো, একদম ছোট্ট। উনি মারা যাওয়ার 1 মাস পর পর্যন্ত আমি কিচ্ছু খাইতে পারছি না। আমার এখনো বিশ্বাস হয় না যে আমার ভাবি মারা গেছে। বড় ভাইজান ভালোবাসে তাকে বিয়ে করেছিল। হ্যাঁ, ছোটবেলা থেকে দুজন দুজনকে ভালোবাসতো। ভালো যদি এতই বাসতো তাহলে সে মারা যাবার পর ভাইজান আরেকটা বিয়ে করলো কেন? আরে না, ভাইজান তো বিয়ে করতে চায় নাই, আব্বা মা জোর করে বিয়ে করাইছে। জানো, আমাগো এখানে ভাবি, সে আমাগো খালাতো বোন, আর তার আগে একটা বিয়ে হয়েছিল,
তার জামাই বিদেশে চাকরি করত, সেইখানে মারা যায়। সাথে বিয়ে হয়, ফারজানা ভাবি আত্মহত্যা করছিল। তখন কাজল বলতে থাকে, ফারজানা ভাবি আত্মহত্যা করছিল, তুমি কিভাবে বুঝলা? এমনই মনে হলো। তখন কাজল বলে, না এমনিতে, চলো বাসায় যাই। তখন এদিকে আমাদের চাচা যান, অর্থাৎ হিরোর বাবা, সে তো প্রচন্ড রাগান্বিত। কেন তাকে মারা হলো? গ্রামে একটা মেয়ে নোংরামি করলো, এভাবে তার গায়ে হাত তোলাটা ঠিক হয়নি। তার ছেলের বউ হয়ে তার গায়ে হাত তুলেছে, এ নিয়ে প্রচন্ড রাগান্বিত হয়ে যায় ছেলের বউয়ের উপর। তখন বলে, হিরো বলে, ও তো ঠিকই করছে, কারণ ও সুদের টাকার জন্য আমার গায়ে হাত তুলবে, এটা তো ঠিকই করছে, তাকে তো শাবাশ দেওয়ার দরকার। তখন তার শ্বশুর বলে যে বেয়াদব, বেয়াঢাং, বিভিন্ন কথা বাজেভাবে বলতে থাকে, তার প্রতিবাদ করেছে। তখন তখন হিরোর বাবা খেপে যায় এবং বলে, এই 2 দিন বিয়ে করতে তুই বইয়ের পক্ষ নিয়ে কথা বলতে শুরু করছস, আর তুই বইয়ের দালাল হয়ে গেছস। এই বলে রাগান্বিত হতে থাকে। তখন আমি তোমারে আবারও সাবধান করে দিতেছি, আবার কোনোদিন বেটাগিরি দেখায়ও না, এই কথা বলতে থাকে কাজলকে। আর নয়তোবা আমার ছেলেকে আবার বিয়ে দিব, সতীনের ঘর করা লাগবো। এই কথা শুনে নায়িকা খেপে যায়, যাও আমার চোখের সামনে থেকে চলে যাও। কেন, জানে না? তখন তারা আলোচনা করে, দেখেন কেমন করে যেন তাকছিল, জানেন না হ্যাঁ গো লাগে ভূত আছে। আব্বা আম্মা ঠিক কথা কইছেন, কেমনে ঘুরে ঘুরে তাকাইতেছে আপনারা দেখছেন? তখন হিরোর বাবা বলে, এই চুপ থাক, কিসের ভূত? নাই, আরে ওর সাথে যদি ভূতই থাকতো তাহলে আসুক না আমার সামনে, গিল্লা ফালাইমো না, এই বলতে থাকে। তারপর হিরোর বাবা একসময় চলে আসে, রাতের বেলা একটু বাহিরে আসে। তখন অট্ট হাসি দিয়ে হিরোর বাবার সামনে চলে আসে আর বলে, কি ব্যাপার বাবা, তুমি কাজল বা, তুমি এখানে কেন? তখন বলে, তুই নে আমার রক্ত খাবি, আমার গলার সব রক্ত চুইসা চুইসা খাবি, বেড়াগিরি নাকি না দেখায় মো। এবং সে সঙ্গে বলে, আপনার ছেলেরে বিয়ে দিবেন না, আপনি আমার স্বামীরে বিয়ে দিতে চাইছেন, এই নিয়ে ভয়ঙ্কর অট্টভাবে হাসতে থাকে। আর তার শ্বশুর ভয়ে আতঙ্কে চিটপটাং হয়ে বাস পড়ে যায়। তারপর সবাই দৌড়ে আসে, এদিক কাজলও চলে আসে বরাবরের মতন। আসার পর বলতে থাকে, বাবা কি এসে ওঠেন। সবাই ডাকাডাকির পর বলে, এই যে তোর বউ, তোর বউ একটু আগে সাদা শাড়ি পইরা আমারে বলছে আমার রক্ত চুইসা চুইসা খাবে। আব্বা কি বলো, আমার বউ তো রক্ত চুইসা সাথে ঘরের মধ্যে ছিল, আর তোমার রক্ত কেমনে খাইবো? তখন যাদের সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে, তার ভাবির সঙ্গে, তার মায়ের সঙ্গে, তারা একটু একটু করে বুঝতে পারতেছে যে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে, এবং তারা ধীরে ধীরে বুঝতে পারতেছে যে ঘটনাটা কি হয়েছে। তো তারপরে হিরো কেউ বিশ্বাস করতে চায় না, তখন বলে, ঠিক আছে তাহলে এখন একটা কাজ করা যায়, মেয়ের বাবাকে ডাকি। তখন মেয়ের বাবা চলে আসে। মেয়ের বাবা আসার পর বলে, বিয়াই, ও বিয়াই, হা, আমাকে বৌমার সঙ্গে কি ভূত আসেনি? মেয়ের বাবা কিছুক্ষণ নীরবতা থাকে, আবার বলে, ও বিয়াই, বিয়াই, আমাকে বৌমার লগে কি কোনো ভূত টুত আসেনি? তখন মেয়ের বাবা বলতে থাকে, বিয়াই,
ছোটবেলায় আমার মেয়ে যখন মারা যায়, অর্থাৎ কাজলের মা যখন মারা যায়, তখন আমার মেয়েটা মা ছাড়া আর কিছু বোঝে না। এক পর্যায়ে কান্না করতে করতে ও কবরের পাশে যে দাঁড়িয়ে যায়, আর কবরের পাশে দাঁড়িয়ে থেকেই ওর মাকে, ওর মায়ের সঙ্গে যেন কথা বলছিল। তখনই ভেবে নিলাম আমার মেয়েটার উপরে কোনো অবশ্যই আছর পড়েছে, নয়তোবা আমার মেয়েটা কেন এভাবে কান্না করছে এবং কার সঙ্গে যেন কথা বলছে। তখন হিরো বলে, আল্লাহ গো আল্লাহ, আমি ভূতের লোকে সংসার করতেছি। হ্যাঁ, তখন কই, বিয়াই আপনি আমারে কি বাসটাই না দিয়া দিছেন, এই বলতে থাকে। তো সবাই তখন চিল্লানি দিতে থাকে। তখন বলে, আপনি কেন বিয়ের আগে কইলেন না? তখন বলে, আপনাদের সবার জীবন বাঁচানোর জন্য। তখন সবাই নীরব হয়ে যায় এবং তখন বলতে থাকে, আমাদের জীবন বাঁচানোর জন্য মানে? তখন বলতে থাকে, তোমরা যখন আমার বাসায় প্রথম যাও, তখন আমার মেয়ে মনে মনে পছন্দ করে ফেলেছে। আর জিন ভূতেরা আমার কানের কাছে এসে বলেছে, এই ছেলে যদি বিয়ে না করে এখান থেকে চলে যায়, সবার একটা একটা করে ঘাড় মোটকে মোটকে দিব। আর যদি বিয়ে করে, তাহলে সবার জন্য মঙ্গল। আর ভূত আছে এই কথা যদি আপনি কখনো বলেন, তাহলে ঘাড় মোটকে দিব। এই কথা শুনে তো ভাই রে ভাই, সবার তো ভয় ডর। এখন কি করা যায়? এই ভূতটাকে ছাড়াবে কোথায়? তখন এক বাবার খবর পায় যে একমাত্র এই বাবাই ভূত ছাড়াইতে পারবে, তাছাড়া আর কেউ ভূত ছাড়াইতে পারবে না। সেটা হলো ডাব্বু বাবা। ডাব্বু বাবার কাছে যায়, যার পর মন্ত্র পড়তে থাকে ডাব্বু বাবা। ছৌ মন্তর ছৌ নীল কালা ইন্ডিয়া যা ভারত যা কিবা মানে একটা কবিরাজি পড়তে থাকে কলেমা। দিল কালা কলকাতা ওয়ালি দুতালি, মেয়েটা সুন্দর, বয়সটা 28, মেয়েটা সাথে যে আছে সে হলো খাটাস। মানে এটা কবিরাজের মন্ত্র ছিল। তো এভাবে কবিরাজ পড়তে থাকে। তখন এখন বলে, তুই চলে যাবি না তোকে আগুনে মারবো, তোকে আমি পুড়ে পুড়ে মারবো। তখন হিরো ডাইরেক্ট বলে, এবং তখন বলে, তোর নাম কি বল? তখন নায়িকা বলতে থাকে, আমার নাম টাকলা, টাকলা খাবো। তখন বলে, কি নাম? টাকলা খাবো। এই বলেই নায়িকার সঙ্গে সঙ্গে তার মাথায় হাত দিয়ে তার আলগা চুল ছিল যেটি, সেটা ধরে ফেলা দেয় এবং বলতে থাকে, আলগা চুলটি ফেলে দেই এবং সঙ্গে সঙ্গে বলতে থাকে, তোর টাক খাবো আমি। তখন বলে, তোকে আগুনে আমি পুড়ে মারবো, তুই এখনো ভালোই ভালোই চলে যা, নয়তো বা তোর পরিণাম খুব খারাপ হবে। তখন সে বলতে থাকে যে, না, আমি যাব না, তুই জানিস না আমি কি, আমি তো আগুনের তৈরি না, বা আমি অন্য কোনো কিছু তৈরি না, আমি পানির তৈরি, পানির তৈরি, তুই কিভাবে মারবি বল? যখন বলে তখন যে কবিরাজ হতবাক। তখন বলে, বাবা তোরা নিয়ে যা, আমার পক্ষে আর একে ভালো করা সম্ভব না। তখন অনেক রিকোয়েস্ট করে কবিরাজ এবং তখন বলে যে, আমার 42 বছর কেরিয়ারে আমি জীবনে ফেল মারি নাই বাবা, এই রোগীকে ভালো করা আমার দ্বারাই সম্ভব না। এই কথা যখন বলতে থাকে, তখন হিরো বারবার রিকোয়েস্ট করতে থাকে, চাচা আপনি যেমনি পারেন আপনি একটু চেষ্টা করেন, আমি দরকার পড়ে 10,000 টাকা বাড়াই দিব। তখন কই, 10,000 টাকা বাড়াই দিবি তো? তখন বলতে থাকে, হ্যাঁ দিব। তো এই কথা শুনে আবার সে চেষ্টা করে। তখন বলে, আমি বালু বালু দিয়ে কিন্তু তোকে মারবো। বালু যখন তুই তো পানি, তোকে যখন বালু দিব তখন বালু আর কাদা এক হয়ে যাবে। তখন বলে, এবার আমি চলে যাব, কিন্তু একটা শর্ত আছে। কই, কি শর্ত বল? কই, এই শর্ত পূর্ণ করতেই হবে,
তখন বলতে থাকে কি শর্ত তুই বল, তাহলেই আমি চলে যাব। তখন বলে বল। তখন বলে আমি তো রক্ত সম্পন্ন খেয়ে হলে আমি চলে যাব। এই বলে কবিরাজের পিছনে দৌড় দিতে থাকে এবং এক পর্যায়ে কবিরাজ চলে যায়। তখন বলে আমি রক্ত খাবো, রক্ত খাবো, কার রক্ত খাবো? এই বলতে বলতে তার শ্বশুর আর শাশুড়ির গলা টিপে ধরে এবং ওই যে আপনাদেরকে বলছিলাম কবর, তখন বলতে থাকে যে ভাবিকে কে, ফারজানাকে কে মেরে ফেলেছে? তখন বলতে থাকে, তারা এক শব্দে বলে তোরা সত্যি কথা বলবি আর না হলে তোদের রক্ত খাবো আমি। তখনই বলে বৌমা আমরা আমরা দুইজনেই গলা টিপে হত্যা করেছি এবং ফারজানার স্বামী বীমা ছিল, আর এই বীমার 20 লাখ টাকার জন্য আমরা বৌমাকে গলা টিপে হত্যা করে আমরা তোমার বড় ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়েছি। তখন তার ছেলেটা যেহেতু ভালোবাসার বউ ছিল, তখন তাকে বলে বাবা তোমরা এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এতটা লোভী, বলতে থাকে। এই বলার পর সিন ওখান থেকে শর্ট নেই আবারও। তারপর চলে আসে, আবারও চলে আসে বাড়িতে। বাড়িতে আসার পর একে অপরকে দোষারোপ করতে থাকে এবং ভুল বুঝতে থাকে। বন্ধুরা গল্পটাকে এখানে শেষ করছি। মূল ভূতের টুইস্ট দেখতে হলে অবশ্যই অবশ্যই আপনারা ইউটিউবে যাবেন, যাওয়ার পর গল্পটাকে ইউটিউবে সার্চ করুন এবং ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই নাটকটি পুরোপুরি দেখুন। তার কারণ আমরা পুরো গল্পটি রিভিউ করতে পারছি না, কারণ একটা নাটক তৈরি করতে তাদেরও বহু টাকা ব্যয় হয় এবং আমরা চাই সকল কোম্পানিগুলোই লাভবান হোক। আপনারা ওখানে নাটকটি দেখুন, আরো সুন্দর লাগবে। আর যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।